TVN24 নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন ৭ দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী সমাবেশে চোরাগোপ্তা হামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহত হয়েছেন। বিষয়টি আমরা এর মধ্যে জানি। আরও নতুন তথ্য বেরিয়ে এসছে এই হামলার ঘটনা সম্পর্কে, যেমন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপত্তা যেটি তৈরি করা হয়েছিল, নিরাপত্তার পরিস্থিতি, সেখানে অনেক রিপাবলিকান প্রশ্ন করছেন যে এখানে কোনো গাফিলতি ছিল সিক্রেট সার্ভিস বা যারা এই নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন তারা। এছাড়া হামলার ঘটনায় জড়িত একমাত্র বলা হচ্ছে সিক্রেট সার্ভিস থেকে যে যিনি হামলায় জড়িত তার পরিচয় আমরা কিছু জানতে পেরেছি। এই বিষয়ে আমরা তার পরিচয় থেকে, যেমন তিনি একজন রেজিস্টার্ড রিপাবলিকান এরকম বলা হচ্ছে, এবং শ্বেতাঙ্গ এবং তার ২০ বছর বয়স। তিনি আর একটি পারিবারিক পরিচয় পাওয়া গেছে, তার বাবা লিবার্টারিয়ান, তার মা ডেমোক্র্যাট, একটা পলিটিক্যালি মিক্সিং ফ্যামিলি, আমরা এরকম জানতে পারছি। এবং আরও যেটি জানা যাচ্ছে যে একটি ইউটিউব চ্যানেল রয়েছে ডেমোলিশন র্যাঞ্চ নামে। ডেমোলিশন র্যাঞ্চ এটি একটি গান রাইটস সম্পর্কিত ইউটিউব চ্যানেল। এখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং আগ্নেয়াস্ত্রের অধিকার এই সংক্রান্ত সচেতনতা বিষয়ক একটি চ্যানেল আর কি। এগুলো শেখানো হয়। তিনি হামলাকারী ২০ বছর বয়সী, তিনি সিক্রেট সার্ভিসের গুলিতে মারা গেছেন। এবং জানা যাচ্ছে যে তার যে টি শার্ট ছিল সেই টি শার্টটি ওই ইউটিউব চ্যানেলের সাথে মিলে যায়, এরকম একটি তথ্য আমরা জানতে পারছি। এইটি নিয়ে আমরা আলোচনা করব। এখনো পর্যন্ত হামলার উদ্দেশ্য কি, কারণ কি, এগুলো কিছু জানা যায়নি। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন যে আজকেই বলেছেন যে একে অপরকে শত্রু ভাবা, বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু ভাবা বন্ধ করতে হবে, এই আহ্বান জানিয়েছেন তিনি। রাত ৮টায় ওভাল অফিস থেকে দেওয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর এই হামলাকে বর্বর আখ্যায়িত করে তিনি বলেন, দেশে এমন সহিংসতার কোনো জায়গা নেই। হামলায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাম্পকে রক্ষা করায় সিক্রেট সার্ভিস ও পুলিশ সদস্যদের প্রশংসা করেন বাইডেন। আহত ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে হামলা থেকে তিনি প্রাণে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান প্রেসিডেন্ট। যতই মতপার্থক্য বা দ্বন্দ্ব থাকুক না কেন, সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাইডেন। এই বিষয়টি নিয়েই আমরা মূলত আজকে আলোচনা করব। এইটার নানা দিক, এইটার যে দীর্ঘমেয়াদী পলিটিক্যাল ইমপ্লিকেশন, এবং এইটা আসলে নজিরবিহীন কোনো ঘটনা না। একজন প্রেসিডেন্ট, আমরা দেখেছি ইতিহাসে পর্যন্ত যতদূর আমরা জানতে পারছি ৪ জন প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, অ্যাসাসিনেট করা হয়েছে, এরকম আমরা জানতে পেরেছি। এছাড়া আরও এক্সাম্পল আছে যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পট নেওয়া হয়েছে আরও বেশ কয়েকজন প্রেসিডেন্টের উপর, এরকমও তথ্য আছে। ফলে এটি একটি নজিরবিহীন ঘটনা, আমরা সেটা বলতে পারছি না। আমার সাথে আছেন আজকের আলোচনার জন্য নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 টেলিভিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ রানা রায়হান। স্বাগত জানাচ্ছি ডক্টর গোলামী মাতবর, প্রফেসর, স্কুল অব সোশ্যাল ওয়ার্ক, মনমত ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি ডক্টর মেহরাজ মোমেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সায়েন্সেস, টেক্সাস A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাব নাজমুল আশরাফকে, তার কাছে জানতে চাইব এই যে এটা দুই পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসছে, দুই পক্ষ, দুই রাজনৈতিক দল থেকে, এটা আপনি কি দেখছেন? ধন্যবাদ রানা রায়হান। দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যা করা বা হত্যার চেষ্টা করা নতুন ঘটনা, যেটি আপনি বললেন। ফলে এটা নজিরবিহীন তো নাই। আর অতীতের যে ঘটনাগুলো আছে, তখনকার আমেরিকার যে বাস্তবতা, আমি গান ভায়োলেন্সের কথা বলছি, যার শিকার নিরীহ স্কুল শিশু থেকে শুরু করে
বিভিন্ন পর্যায়ে নিরীহ মানুষ, এবং এই গান ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অনেক কথা শুনি রিপাবলিকান ডেমোক্রেটদের, কিন্তু তার কোনো সমাধান বা এই ব্যাপারে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে পারে না। গান ভায়োলেন্সের শিকার হচ্ছেন সাধারণ নিরীহ মানুষ বছরের পর বছর, এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এটি নিয়ে রাজনীতি হয়, এটি নিয়ে তর্ক বিতর্ক হয়, কিন্তু এর কোনো সমাধান হয় না। আত্মরক্ষার নামে সাংবিধানিক অধিকার আছে আমেরিকার জনগণের অস্ত্র রাখার, যেটার ব্যাপারে রিপাবলিকানরা অনেক বেশি সোচ্চার। এই অস্ত্র রাখার অধিকার, আত্মরক্ষার অধিকার, এই সাংবিধানিক অধিকার। ডেমোক্রেটরাও এই অধিকার অস্বীকার করে না, কিন্তু তারা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অস্ত্রের যে সহজলভ্যতা, অস্ত্রের যে মানে বিস্তৃতি, অস্ত্র ব্যবসার যে প্রসার, এবং তার ফলে যার তার হাতে অস্ত্র যাওয়া, অপরাধীর হাতে অস্ত্র যাওয়া, মানসিকভাবে অসুস্থ মানুষের হাতে অস্ত্র যাওয়া, এবং তার মাধ্যমে আপনার ম্যাস শুটিংয়ের ঘটনা একের পর এক যখন ঘটে, তখন আমাদের নেতারা, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির নেতারা যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতার বাইরে থাকেন, কংগ্রেসের 2 চেম্বার থেকে শুরু করে হোয়াইট হাউস যারা নিয়ন্ত্রণ করেন, সবাই এগুলো নিয়ে শুধু রাজনীতিই করেন, কোনো সমাধান করতে পারেন না বা সমাধান করতে চান না যদি বলি, অনেকটা ওরকমই, শুধুই রাজনীতি এবং থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। সাধারণ মানুষ যখন এই গান ভায়োলেন্স বা ম্যাস শুটিংয়ের শিকার হন, তখন তারা এটা উপলব্ধি করতে পারেন না। যখন শীর্ষ পর্যায়ের কোনো নেতা, যেমনটা ডোনাল্ড ট্রাম্প শিকার হয়েছেন, তখন তারা এটাকে যত গুরুত্ব দিয়ে দেখাটাই স্বাভাবিক। তিনি সাবেক প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী, তিনি আবারও প্রেসিডেন্ট হতেও পারেন। ফলে এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যখন এরকম হামলার শিকার হন, তখন সাধারণ মানুষের বিষয়গুলো বা গান ভায়োলেন্স বা ম্যাস শুটিংয়ের যে সংকটটি, এটা একরকমের মানে ক্রনিক প্রবলেম বলা যেতে পারে আমেরিকার সমাজে, সেটি নিয়ে হয়তো ভাববার, ঐক্যমত্যে আসার একটা সুযোগ হয়েছে। আমরা এই ঘটনার পর থেকে নানান রকমের প্রতিক্রিয়া দেখছি। এক কথায় রিপাবলিকান ডেমোক্রেট থেকে শুরু করে একেবারে জনপ্রতিনিধি থেকে শুরু করে অতি সাধারণ মানুষ সবাই একযোগে এর নিন্দা জানাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বেঁচে যাওয়াতে সুক্রিয়া জানাচ্ছেন, সিক্রেট সার্ভিসের ভূমিকার প্রশংসা করছেন। একই সাথে ডোনাল্ড ট্রাম্প একজন সাবেক প্রেসিডেন্ট এবং আরও একবার প্রেসিডেন্ট পদপ্রার্থী, তার একটা সমাবেশের যে নিরাপত্তা, সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি সিক্রেট সার্ভিসের নিরাপত্তা মধ্যে থাকেন, কিন্তু একজন সাবেক প্রেসিডেন্ট বা আবারও প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থী হচ্ছেন, তিনি একটা সমাবেশে ভাষণ দেবেন, তার আশপাশের এলাকার নিরাপত্তা বা এই ধরনের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, ভিভিআইপিরা কোথাও গেলে পরে তার কয়েকদিন আগ থেকে ওই পুরো এলাকা রেকি করা হয়, নিরাপত্তা তল্লাশি করা হয়, এবং নানানভাবে আপনার নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকেন অনুষ্ঠান চলাকালীন। তো বটেই, এত কাছে, সমাবেশের এত কাছে। আমি এক এক চ্যানেলের এক এক রকম হিসাব দেখছিলাম, 400 ফিট, কেউ 150 ফিট, কেউ 200 ফিট, যাই হোক খুব বেশি দূরে না, মানে বন্দুকের রেঞ্জের মধ্যে। ওরকম একটি ভবনের ছাদে একজন আততায়ী, একজন গুপ্ত হামলাকারী অবস্থান নিয়ে গুলি করতে পেরেছেন, অল্পের জন্য বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প, আরেকজন নিরীহ মানুষ মারা গেছেন, 2 জন গুরুতর আহত হয়েছেন। তাহলে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে, এবং সেটি নিয়ে আমরা গত 2 দিন ধরে আপনার সিক্রেট সার্ভিস, FBI বা বিভিন্ন পর্যায়ের নিরাপত্তার দায়িত্বে কাজ করেছেন, গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন, এরকম বিশেষজ্ঞদের বক্তব্য যা শুনেছি, সবাই কিন্তু এটাকে এক ধরনের নিরাপত্তা ব্যর্থতা বলছে। এখন ব্যর্থতা কেন, এই শিথিলতা কেন, কোন কারণে এরকম অবস্থা তৈরি হয়েছে? প্রেসিডেন্ট বাইডেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এবং এর আগেও আবার ওভাল অফিস থেকে আরও একটি বক্তব্যে তিনি কিন্তু এটা বলেছেন যে এই পুরো নিরাপত্তা ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের সমাবেশকে কেন্দ্র করে কি ছিল সেটা স্বাধীনভাবে পর্যালোচনা করার তিনি নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা জানতে পারবো যে আসলে কোন জায়গায় কার গাফিলতির কারণে এটা হয়েছে। এটা নিয়ে পাল্টাপাল্টি রাজনীতি শুরু হয়ে গেছে, এবং প্রথম দিন সবাই শোক জানানো এবং এটা নিয়ে সমবেদনা জানানোর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকেই রিপাবলিকানরা সরাসরি ডেমোক্রেটদেরকে দায়ী করছেন যে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটরা যেসব বক্তব্য দিচ্ছেন সেটা সবাই ঘৃণা উস্কে দিয়েছেন এবং তার জন্য এরকম হামলা হয়েছে, এরকম অভিযোগ আসা শুরু হয়েছে। নেতৃত্ব পর্যায়ের যেসব রিপাবলিকান আছেন, যেমন হাউস স্পিকার, তিনি বলেননি, নিউ ইয়র্কের ল মেকারদের মুখে এরকম একই রকম প্রভাবশালী যারা
আইন প্রণেতা যেমন লিন্ডসে গ্রাহাম, তারা ডোনাল্ড ট্রাম্প নিজে ডেমোক্র্যাটদের দায়ী কিন্তু করেননি, এইটুকু বলে রাখা দরকার। একই সাথে আমি এখন যাব প্রফেসর গোলামী মাদবরের কাছে। দেখেন, এই যেটি নাজমুল আশরাফ বললেন তার কথা সূত্র ধরেই আমি জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক কলিন্স তার বক্তব্যটা পড়ে শোনাবো, কিন্তু কয়েকজনের নাম আপনাদের শোনাই। সেনেটর রিক স্কট, হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস, মার্জরি টেলর গ্রিন কংগ্রেসওম্যান, জেডি ভ্যান্স সেনেটর, টিম স্কট সেনেটর, কংগ্রেসম্যান ডেরিক ভ্যান অর্ডেন, ইনি হচ্ছেন উইসকনসিনের। তো তারা বলছেন যে এই মোটা দাগে এই যে হামলার ঘটনাটি ঘটলো এর জন্য ডেমোক্র্যাটরা দায়ী। ওকে, এখন মাইক কলিন্স কি বলছেন? তিনি এক কাঠি সরেশ, আমি যদি এই ভাষায় বলি, তিনি বলছেন যে রিপাবলিকান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তার উচিত তাৎক্ষণিক অবিলম্বে জোসেফ আর বাইডেনের বিরুদ্ধে মামলা করা, কারণ এই অভিযোগটি কি তিনি এই অ্যাসাসিনেশন উস্কে দিয়েছেন। আরেক টুইটে এক্সে তিনি বলছেন, তিনি আরও বলছেন জো বাইডেন সেন্ট দ্য অর্ডার্স, এই হত্যাকাণ্ডের আদেশ জো বাইডেন দিয়েছে, এরকম বলছেন। তো এইটা নিয়ে তো অলরেডি মানে এই সংখ্যাটা যারা দায়ী করছেন ডেমোক্র্যাটদের, এখনও পর্যন্ত আমরা জানতে পারছি সংখ্যাটা কম, মেজরিটি কিছু বলে নাই, অথবা প্রভাবশালী নেতৃস্থানীয় যারা সেনেট হাউসের তারা কিন্তু এখন পর্যন্ত, ডোনাল্ড ট্রাম্প যেটা বললাম, তারা এখন পর্যন্ত ডেমোক্র্যাটদের দায়ী করে নাই। এই হত্যাকাণ্ডটা কি আপনার মনে হচ্ছে যে এইটা কি পলিটিক্যাল? আমি জানি, আপনি কি বলবেন? ধন্যবাদ রানা রায়হান, শুভেচ্ছা প্যানেলিস্ট উইথ ফর দিস সেশন। আসলে দেখুন, আমি এটাকে বলবো এক কথায় যে ব্লেমিং গেম, মানে someone need to be blamed, someone need to be the fall guy। এখানে আসলে ডেমোক্রেটিক পার্টির করার কিছু নাই, এখানে প্রেসিডেন্ট জো বাইডেনের করার কিছু নাই। এটা একটা মেয়ার একটা ঘটনা ঘটেছে যেটা আমরা সবাই নিন্দা জানাই। এই ধরনের অ্যাটাক হচ্ছে আমেরিকার সিভিলিটি, আমেরিকার ডেমোক্রেসি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আমেরিকার মানবাধিকারের লঙ্ঘন আমি বলবো যে ফরমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের র্যালিকে দূরের থেকে দেখুন, এখানে অনেকগুলো ব্যাপার কিন্তু এখন আসছে যেগুলো ক্রিটিক্যালি অ্যানালাইজ করা দরকার আমাদের আর কি। যে কয়েকজন স্পেকটেটর বলেছেন ওখানে যারা গিয়েছেন যে একজন লোককে দেখা গেছে যে সে রাইফেল নিয়ে ঘোরাঘুরি করছে এবং পরে সে একতলা একটা বিল্ডিংয়ের উপরে গিয়ে এই শুটগুলো করেন। আমি যতটুকু জানি 2 দিন আগের থেকে সিক্রেট সার্ভিসের লোকজন পুরো এলাকাটা, পুরো শহরটা কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তারা তল্লাশি করেছেন এবং সব সার্চ করেছেন যাতে এটা থ্রেটেনিং না হয়, কারণ এখানে আসলে কিন্তু ডাবল প্রোটেকশন। Donald Trump is a former president and Donald Trump is a nominee now at this point for the next election. সুতরাং এখানে খুব সিরিয়াসলি সব ধরনের ক্লিয়ারেন্স কিন্তু তারা নিয়েছেন। কিন্তু এখানে একটা জিনিস যেটা এখন আমাদের মনে হচ্ছে যে একজন লোক রাইফেল নিয়ে গুলি করছে, সিক্রেট সার্ভিসের লোক আছে, FBI লোক আছে বা লোকাল পুলিশ ডিপার্টমেন্ট আছে, যে আপনি যেমন একটু আগে বললেন যে অ্যাটর্নি জেনারেলের উচিত যে ইমিডিয়েটলি জো বাইডেন এগেইনস্টে what the Attorney General is going to do, what the Joe Biden needs to do. It is just mere blaming একটা game. That's what usually do. আপনি দেখুন অনেক সিনেটর বলছে, অনেক কংগ্রেসম্যান বলছে রিপাবলিকান পার্টি ব্লেম করছে, জো বাইডেন ইজ রেসপন্সিবল ফর দ্যাট। কিন্তু এটা তো বোধহয় আমাদের একটা ছোট বাচ্চাও কিন্তু এই ধরনের একটা লজিকে যাবে না, জো বাইডেনের করার কিছুই নেই। এখন কথা হচ্ছে যেগুলো কেন ঘটছে এই ধরনের কারণ আমরা জানি। The society in the United States is so divided for the last 8 years, what we have been watching. It's a really alarming situation. আমরা জানি যে এখানে রিপাবলিকান পার্টি সব সময় বলছে freedom of speech, which is the first amendment, second amendment, right to bear the firearms. তো এটা যখনই আপনি দেখেন, নাজমুল আশরাফ অনেকটা বলেছেন যে
গান, এখানে ফায়ার আর্মস গুলো দেখেন আপনার অলওয়েজ এনিওয়ান ক্যান বাই ফায়ার আর্মস। তো এখন ফায়ার আর্মস এটা যেটা গান কন্ট্রোলের জন্য যখনই একটা ইনিশিয়েটিভ নিয়ে আসে, বিল নিয়ে আসে ডেমোক্রেটিক পার্টি, এটা স্বাভাবিকভাবেই তখন সেটা কিন্তু ওখানেই শেষ করে দেন রিপাবলিকান পার্টির লোকজন। এবং আনফর্চুনেটলি দেখুন সাধারণ মানুষ যখন ভিকটিম হয় তখন তেমন কিছু হয় না। এখন ফর্মার একজন প্রেসিডেন্ট এবং একজন নির্বাচন প্রার্থী যে হি ইজ দ্য ফাইনাল ক্যান্ডিডেট অ্যাজ ফার উই নো ফ্রম রিপাবলিকান পার্টি, সে যখন ভিকটিম হয় তখন জিনিসটা এই ধরনের, you don't fix a system unless the system is the broken. কারণ আমরা অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে অনেক ক্যাটাস্ট্রফিক একটা মূল্য দিয়ে তারপর ফিক্স করি। তো আশা করি এইবার হয়তো অন্ততপক্ষেই হবে। তো এখানে কিন্তু ভূমিকা অনেকের আছে। একটা হচ্ছে ফায়ার আর্মস অ্যাভেলেবিলিটি, আরেকটা হচ্ছে আপনার দেখুন এখানে সোসাইটিটা কেমনভাবে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে গেছে, ডিভিসিভনেস এবং রেটরিকের কথা বলা হচ্ছে, যে আপনি বললেন যে কংগ্রেসম্যান এবং সেনেটাররা বলছে যে জো বাইডেনকে বলছে রেসপন্সিবল ফর দিস রেটরিক, সেই এইটাকে অনেকটা ইনসারেকশনের মতো বলছে। কিন্তু আসলে এই ধরনের যদি বলতে হয় তাহলে তো আমি বলবো ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে যে জানুয়ারি 6-এর যে আপনার যে ভ্যান্ডালাইজিং, কংগ্রেসের যে অ্যাটাক, সেটাকে ট্যুরিজম, সেই কয়েনটাই তো উল্টে দিয়েছেন। অর্থাৎ আপনি নিজেই যখন ভিকটিম হবেন তখনই বুঝতে পারবেন। এখন বলছে তো এখানে দেখুন ফর্মার প্রেসিডেন্ট বাইডেন, he had shown his professionalism and utmost care for the citizen. At this point he is a citizen. Trump তাকে রিচ আউট করেছে এবং FBI কে ইনস্ট্রাকশন দিয়েছে এবং আরো ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ইনস্ট্রাকশন, যত কিছু লাগে ইমিডিয়েটলি এটা ইনভেস্টিগেট করো। তো এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে দেখুন, এখানে দেশে আমরা জানি, আমি সোশ্যাল ওয়ার্কের প্রফেসর, মেন্টাল ইলনেস ইজ এ সিরিয়াস প্রবলেম। এই যে যার কথা আমরা বলছি, কিন্তু মেন্টাল ইলনেস এইটা, এই রেটরিকটা এইটা কিন্তু রিপাবলিকানদের রেটরিক, এবং তারা হচ্ছে যে মূল কথাটি ঢেকে রাখে। ওইটা তো ব্লেমিং দ্য ভিকটিম, এই ব্লেমিং ভিকটিম গেমে কিন্তু তারা ওস্তাদ। আপনি দেখুন এই যে মিস্টার ক্রক্স যে মারা গেলেন, যে অ্যাটাকার, সে 20 ইয়ার্স ওল্ড, 2 বছর আগে কিন্তু সে গ্রাজুয়েট করেছে হাই স্কুল থেকে, এবং তার অনেক ক্লাসমেটের যে আমি সাক্ষাতের যে রিমার্কগুলো আমি দেখছি, he was a loner, এবং অনেকে বলেছে সে কোয়াইট, he was not engaging the student। এখানে বিভিন্ন তথ্য আসছে, বুলিং এর শিকার হতো এরকম কথাও জানা যাচ্ছে। and he is a Republican, he is not a Democrat, right? So এখানে ব্লেমিং গেম আমি বুঝি না যে এটা কিভাবে আসছে, যে বারবার বলছে যে জো বাইডেন ইজ রেসপন্সিবল ফর দ্যাট, ফর হোয়াট? জো বাইডেন, পুলিশ, এখানে পুলিশ ডিপার্টমেন্ট is not in the control of the president. Police যেমন লোকাল পুলিশ, সেফটি, সিকিউরিটি, আপনি সেই দিক থেকে যদি চিন্তা করেন। প্লাস দেখুন এখানে মেন্টাল ইলনেস একটা প্রবলেম, অ্যাভেলেবিলিটি অফ ফায়ার আর্মস, এবং আমরা জানি ড্রাগ অ্যাবিউজ এটাও আছে। তো প্রেসিডেন্ট বাইডেন ইমিডিয়েটলি যেটা বলেছেন, there is no place of violence in American society, এবং সে অত্যন্ত জোরালোভাবে তার রিমার্কসগুলো বলেছেন, এবং সে ইনস্ট্রাকশন দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাকে, whatever the resources you need, please investigate this and try to bring that to us. আরেকটু আমি যেটা বলবো, আইন প্রয়োগকারী সংস্থা তো অবশ্যই, আইন প্রণয়নকারী সংস্থার ভূমিকাটা, যেখানে আপনার কংগ্রেস যেটা বলা। প্রফেসর গোলাম মাদবর, আপনার কাছে আমি আবারও একই বিষয় ফিরবো, যেহেতু আমরা আলোচনা করছি। আমি ডক্টর বেহনাজ মোমেনের কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে পলিটিক্যাল রিটরিক চলছে এই দীর্ঘ সময় ধরে, বিশেষ করে জানুয়ারি 6-এর পরে আমরা যে দেশে পরিস্থিতি তৈরি হয়েছে, একই ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলেও আমরা দেখেছি এই রিটরিকগুলো ছিল। এটা মূলত শুরু হয়েছে যখন 2016 সালের আগে 15-র দিকে ডোনাল্ড ট্রাম্প প্রার্থিতা ঘোষণা করলেন। পেছনে যেতে হচ্ছে আমাকে, কারণ সেই সময় থেকেই যে বিভক্তিটা, দেশে মেরুকরণটা শুরু হয়, সেইটার রেশ কি না এই হামলাটা, বা এখন যে দুই পক্ষের, এক পক্ষ লেফটিস্ট বলে আরেক পক্ষকে, আরেক পক্ষ এক রাইটিস্ট বলে, ফ্যাসিস্ট বলে, এগুলো কোনোভাবে এই হামলাকে প্রভাবিত করেছে কিনা? আমি আমার পূর্ববর্তী দুই বক্তার সাথে একমত।
আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, আপনার প্রশ্নটার প্রথমে উত্তর দেই। হ্যাঁ, অবশ্যই এই যে বিভক্তিকরণ আমরা এই দেশে দেখছি, সেটার তো একটা অনেক বড় প্রভাব আছে, সবার মনেই আছে, জনগণের মনেই আছে। আর যে জিনিসটা রিপাবলিকানরা বলছেন যে এই যেই রেটরিক ব্যবহার করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে, সেটার ফলে এরকম হয়েছে। কিন্তু আমি বলবো এই রেটরিকটা কিন্তু দুই পক্ষই ব্যবহার করছে, এবং রেটরিকটা সূচনা কিন্তু হয়েছে আপনার ট্রাম্পের ক্যাম্পেইন থেকে। কিন্তু যেখানেই সূচনা হয়ে থাকুক না কেন, দুই পক্ষকে শত্রু এবং এমন ভাবে উপস্থাপন করছে যে আরেকজন নির্বাচিত হলে এই দেশ একদম ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই, আপনি দেখেন রিপাবলিকানরা এখানে এই আপনার অ্যাসাসিনেশন অ্যাটেম্পটাকে, এটাকে একটা পলিটিক্যাল জায়গা থেকে ওরা ব্যাখ্যা করছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ডেমোক্র্যাটদের এখন উচিত এইটাকে আপনার গান কন্ট্রোলের জায়গায় নিয়ে যাওয়ার কথা। কারণ এখানে আমরা যে মানুষটিকে দেখছি, যে 20 বছরের ছেলেটি এবং তার নানা ধরনের প্রোফাইল উঠে এসছে, এই প্রোফাইলটি কিন্তু অন্যান্য ম্যাস শুটারের থেকে কোনো ভিন্ন না। হ্যাঁ, আমি যেখানে থাকি আমার থেকে খুব কাছে, আপনার প্রায় 100 মাইল দূরে উবালডে, এখানে কিছুদিন আগে এখন তো কত 2 বছর হয়ে গেছে, স্কুলের বাচ্চারা নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এরকম ম্যাস শুটিং এর ঘটনা আমেরিকায় এত হয় যে আপনার কোনো বড় সংখ্যার মানুষ মারা না গেলে সেটা রেজিস্টারও করে না। হ্যাঁ, তো এই যে প্রোফাইলটা এই ছেলেটির, এটা কিন্তু অনেক ম্যাস শুটারের সাথে একদমই মিলে যায়। তাদের মানসিক কোনো সমস্যা থাকে, তারা লোনার থাকে, তারা বুলিং এর শিকার হয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের অসুবিধাই থাকুক না কেন, তারা যখন গান কিনতে চায় তারা কিন্তু সবাই বৈধভাবে গান কিনতে পারে। তো এই যে জায়গাটা, এইটা কিন্তু একটা সাংঘাতিক একটা আমেরিকার একটা কি বলবো, একটা বিরাট একটা মানে ব্লাইন্ড স্পটও বলবো না, এটা রিপাবলিকানরা এটা ইচ্ছা করে তারা গান কন্ট্রোলের আমি এখানে একটু দ্বিমত করতে চাই। এটা কি শুধু রিপাবলিকানদের সমস্যা, নাকি সামাজিক সমস্যা, নাকি রাষ্ট্রীয়? আমি অনেক সময় হয় কি যে সরকারকে আমরা দায়ী করি, রাষ্ট্রকে দায়ী করি, তাদের পলিসিকে দায়ী করি, রিপাবলিকানদের দায়ী করি, কিন্তু সমাজের পরিস্থিতি কি, মানুষ কি বলছে, মানুষ কি চায়? মানুষ তো গান চাই, অধিকার চাই। একটা সাংঘাতিক একটা প্রেশাস ভ্যালু হিসেবে রিপাবলিকানরা গ্রহণ করেছে, যেটা ডেমোক্র্যাটরা করেনি। আর মানুষ কি চায়, মানুষ একদম সবসময় যে মানুষ একদম মানে সবাই যে গান চাচ্ছে তা কিন্তু। এখন আপনার যেটা আত্মরক্ষার জন্য যে গানের দরকার, আর যেটা রাইফেল, যেটা যে AR-15, যেটা দিয়ে একসাথে একই মানে কয়েক সেকেন্ডের মধ্যে অনেক গুলি করা যায়, সেটা কিন্তু আত্মরক্ষার জন্য আপনার ওরকম জরুরি না। আত্মরক্ষার জন্য যে অস্ত্র দরকার আর যে অস্ত্র দিয়ে হত্যাযজ্ঞ করা হয়, সেটার মধ্যে কিন্তু একটা বিভেদ আছে। এই গান কন্ট্রোলের বিভিন্ন লেয়ার আছে, সেখানে বারবার এই কথাগুলোই বলা হয় যে হ্যাঁ, আমরা আত্মরক্ষার জন্য অস্ত্র দরকার, সেটাকে আমরা বাধা দিতে চাই না, কিন্তু কি পরিমাণ অস্ত্র বা কি ধরনের অস্ত্র, যে অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, সেটা তো আত্মরক্ষার জন্য জরুরি না। কিন্তু এই ধরনের কোনো কথাই আপনার রিপাবলিকানরা শুনতে রাজি না, কারণ তারা এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রাইটটাকে এটা একটা ভীষণ একটা ভ্যালুড, একটা প্রেশাস রাইট হিসেবে তারা একদম মানে সেন্টারে এনে রেখেছে। এখন এর মধ্যে যে এখন আমি এরকম বলবো না যে খুব যে মানে রিপাবলিকান ডেমোক্রেট বিভাগ আছে, কিন্তু এটার আবার রিজিয়নাল বিভাগ আছে। যেমন টেক্সাসের কথা যদি ধরেন, এখানে ডেমোক্র্যাটরাও আপনার সেকেন্ড অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে যাবে না। তারপর কিছু স্টেট আছে আপনার যেগুলো রুরাল স্টেট, সেখানে আপনার যে পার্টিরই হোক, সেনেটর, হাউস রিপ্রেজেন্টেটিভ, তারা গান কন্ট্রোলের ওগুলো তারা সমর্থন করে না। তো এরকম কিছু জিনিস আছে। হ্যাঁ, কিন্তু এই যে ব্যাপারটিতে আমরা দেখলাম, এবং এটা আমি এই নাজমুল হাসানের সাথে একেবারেই একমত, যখন নিরীহ স্কুল চিলড্রেনদেরকে মারা হয়, তখন আমরা যে পরিমাণে সোচ্চার দেখি তার থেকে কিন্তু এখন এই যেহেতু এটা একটা সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, এটাকে অনেক সিরিয়াসলি নেওয়া হচ্ছে। কিন্তু আমি এত বছর আমেরিকায় থেকে আমি এই আশাবাদ করতে পারছি না যে এটার ফলে কোনো গান কন্ট্রোলের কিছু হবে। এটা কিন্তু একটা সাংঘাতিকভাবে এটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেল, এবং সবচেয়ে বড় কথা, এই ইস্যুটি আপনার ট্রাম্পকে এই কয়েক মাস পর যে নির্বাচন, সেখানে অনেক সাহায্য করবে। আমার কাছে মনে হয় যে এই ঘটনার পরে
ট্রাম্পের বিজয় আর কেউ রুখতে পারবে না। রাইট, এই প্রসঙ্গে আমরা আলোচনায় আসছি। এইটার হামলা পরবর্তী সময়ে কার কি পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দুটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে হামলাকারী, সেই হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকস, তিনি কিছু একজন বলছে তার প্রতিবেশী, তার ফ্যামিলিটা কীরকম, প্রিটি ফার্মলি মিডল ক্লাস, মেবি আপার ক্লাস, এবং তার এরিয়া যে এরিয়াতে থাকেন সেটাকে অ্যাফ্লুয়েন্ট সাবার্ব এভাবে বর্ণনা করা হচ্ছে। সে কিন্তু ওই যাকে বলে যে রুরাল এরিয়া এরকম বা গরিব ফ্যামিলি এরকম বিষয় না। দু একটি তথ্য দিয়ে আমি বিরতিতে যাব, বিরতি ফিরে এসে যে এটি প্রভাব নিয়ে, পলিটিক্যাল প্রভাব নিয়ে আলোচনা করা হলো, যে এই নির্বাচনে কী প্রভাব পড়বে এটার, যেটি মোটামুটি নিশ্চিত আমাদের মেনাজ মোমেন্ট যে ডোনাল্ড ট্রাম্প জয় পেতে যাচ্ছেন সেই নিয়ে আলোচনা করব। তার আগে দু একটি তথ্য দিয়ে বিরতিতে যেতে চাই। যারা আহত হয়েছেন হামলায়, এরকম অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট চালানো হয়েছে, তার মধ্যে আছে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন, প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট, প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, অ্যালাবামার গভর্নর জর্জ ওয়ালেস, প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড, প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান, প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের বাইরে থেকে হোয়াইট হাউসে গুলি চালানো হয়েছিল বারাক ওবামার সময়। মেরে ফেলা হয়েছে 4 জনকে, হত্যা করা হয়েছে। আব্রাহাম লিঙ্কন, বিখ্যাত প্রেসিডেন্ট আমরা জানি, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলি, প্রেসিডেন্ট জন এফ কেনেডি, এর 4 জনকে হত্যা করা হচ্ছে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতিতে ফিরে এসে এই নির্বাচনী প্রসঙ্গ ধরে আলোচনা করব। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি নাজমুল আশরাফের কাছে। তার কাছে যেটি প্রশ্ন করব আমি মূলত সেটি হচ্ছে যে এই হামলা এবং যে হামলাকারী, এইটা রিপাবলিকান পার্টির ফ্রাঙ্কেনস্টাইন কিনা? আমরা ফ্রাঙ্কেনস্টাইনের গল্প জানি। 1, 2 নম্বর হচ্ছে এই হামলায় লাভবান হয়েছে কোন পক্ষ এবং কেন? ধন্যবাদ। আমি দুটো প্রশ্ন উত্তর দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আমেরিকার যদি আমরা 1 নম্বর সমস্যা বলি, এক সময় এক একটা সমস্যাকে অনেক বড় করে দেখানো হয় রাজনীতিতে, আলোচনায়, গণমাধ্যমে, নির্বাচনে। কিন্তু আপনি যদি গত 5, 10, 15, 20 বছরের রেকর্ডস ঘাটেন তাহলে আপনি দেখবেন যে ম্যাস শুটিং কিন্তু আমেরিকার বলা যেতে পারে 1 নম্বর সমস্যা। এবং এটার সাথে সংশ্লিষ্ট আরও কতগুলো সমস্যা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে আসার পর থেকে। সেটি হেট ক্রাইম বেড়ে গেছে, বিভক্তি বেড়ে গেছে, দ্বিদলীয় সমঝোতাবাজি রাজনীতি বা গণতন্ত্র চর্চা, বহু বছরের ঐতিহ্য আমেরিকার, এটা নষ্ট হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষের রীতিমতো শত্রু হয়ে গেছে। এবং রাজনীতিতে যেসব ভাষা ব্যবহার করা হয়, যে ভাষায় আক্রমণ করা হয়, যেভাবে প্রতিপক্ষকে ঘায়েল করা হয়, এই যে নতুন মাত্রা যোগ হয়েছে তার একটা বড় পরিণতি আমরা দেখেছি ক্যাপিটাল হিলে। কিন্তু প্রতিনিয়ত যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো শপিং মল, কোনো উপাসনালয় বা কোনো ফেস্টিভ্যাল অথবা কোনো ম্যাস গ্যাদারিংয়ে ম্যাস শুটিং হয়, ওটা নিয়ে তখন খুব হইচই হয়। তখনই আগ্নেয়াস্ত্র রাখার অধিকার, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, এই ব্যাপারে আইন করা ডেমোক্রেটরা অনেক চেষ্টা করে, অনেক উদ্যোগ নেয়, আনুষ্ঠানিকভাবে অনেক বিল টিলও তারা আনে, কিন্তু রিপাবলিকানদের কারণে হয় না। এখন অনেক ডেমোক্রেট আছেন এই সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, অস্ত্রের অধিকারের ব্যাপারে রিপাবলিকানদের মতোই অবস্থান, তাদের সংখ্যা খুবই কম। যদি মোটা দাগে বলি, আমেরিকার এই গান ভায়োলেন্স, ম্যাস শুটিং তো ধরেন প্রতিদিন হয় না, কিন্তু প্রতিদিনই আপনি 50 স্টেটের কোথাও না কোথাও একাধিক ঘটনা পাবেন যে বন্দুক হামলায়, মানে বন্দুকের গুলিতে মানুষ মারা গেছে। 1 জন, 2 জন, 5 জন, 7 জন, বিচ্ছিন্ন ঘটনা, আলাদা ঘটনা, সেগুলো তেমন প্রভাব পড়ে না। একটি ঘটনায় যখন ম্যাস শুটিং হয়, মানে নির্বিচারে গুলি করে মানুষ মারা হয়, এবং সেটা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে হয়, তখন এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়, রাজনীতি হয়, অনেক তর্ক বিতর্ক হয়। মোটা দাগে যদি বলি,
এই সংকটের জন্য বেশিরভাগ দায় হচ্ছে রিপাবলিকানদের, ডেমোক্রেটদের দায় নিশ্চয়ই আছে, একেবারে নাই আমি তা বলবো না। ফলে এই রিপাবলিকানরা যারা এই সংকটের জন্য দায়ী, তারা নিজেরাই যখন এখন শিকার হয়েছেন, মানে তাদের শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প, তাদের সাবেক প্রেসিডেন্ট, আবার প্রেসিডেন্ট হতে পারেন, সেই ব্যক্তিটি যখন আক্রান্ত হয়েছেন, তারপরে তো এটা বলাই যায় যে তাদের তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের শিকার তারা এখন হয়েছেন। আর দ্বিতীয় প্রশ্ন জবাব ছোট্ট করে দেই, ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু আল্লাহ, ঈশ্বর, ভগবান, গড যাই বলি, তাকে বাঁচিয়ে দিয়েছেন। এটা অনেক বড় একটা সুখবর, স্বস্তির ব্যাপার। তিনি যদি মারা যেতেন তাহলে পরিস্থিতি কি হতো, প্রভাব কি পড়তো, দেশের রাজনীতি কি হতো, এটা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু তিনি বেঁচে গেলেন, এটা যেমন তার একটা সৌভাগ্য, তার আরেকটি সৌভাগ্য, এই ঘটনা নির্বাচনে তাকে অনেক দূর এগিয়ে নেবে। যেটা ডক্টর মেহনাজ মোমেন বলছিলেন যে নিশ্চিত পাস, আমি নিশ্চিত না হলেও এমনিতেই তার পাস করার সম্ভাবনা বেশি। বাইডেনের নানান সমস্যার কারণে তিনি এগিয়ে যাচ্ছেন, এবং ডোনাল্ড ট্রাম্প তার মতো করে যেভাবে রাজনীতি করেন এবং রিপাবলিকানরা যেভাবে তাকে সমর্থন দেন, সেই জায়গায় এই ঘটনাটা তার সাথে একটা বাড়তি সুবিধা যোগ হয়েছে। এটাকে নানানভাবে তারা ক্যাশ করার চেষ্টা করবে, মিথ্যাচারের মাধ্যমে হোক আর তথ্য ব্যবহার করার মাধ্যমে হোক। আপনার কাছে আবার ফিরবো, আমি যেতে চাই ডক্টর গোলাম মাতবরের কাছে, যে বন্দুক হামলায় বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প উপকৃত হয়েছেন পলিটিক্যালি, একইভাবে যদি জো বাইডেনকে একটা গুলি করা হয় তার সম্ভাবনা বাড়বে কিনা। আমি বলতে চাচ্ছি, এই যে আমরা দেখলাম এই হামলার পরে একজন রিপাবলিকান কোনো আইন প্রণেতা, তারা কিন্তু এখনো পর্যন্ত যেই কথাটি আপনারা বললেন, গান কন্ট্রোল নিয়ে কেউ কিচ্ছু বলেনি। আর জিনিস বলে রাখি, বিভিন্ন সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন যে নির্বাচনে যদি ভোট যদি ডেমোক্র্যাটদের দেন, সমর্থকদের বলেন ভয় দেখান, তাহলে তারা আপনাদের হাত থেকে তারা অস্ত্র কেড়ে নেবে। এই পলিটিক্সটাও তো আছে। গোলামী মাতবার, দেখুন আসলে এই ঘটনাটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চিন্তা করেন, কনটেক্সচুয়াল ইনফরমেশনগুলো, এই যে রেটরিক, আমি অনেক দিন যাবত বলে আসছি যে দেখেন রাজনীতিবিদদের বা নেতাদের যে কথাবার্তা, উক্তিমালা, এগুলো কিন্তু মানুষ শুনেন, এবং হাইয়েস্ট লেভেল থেকে যখন এই রেটরিকের কথা বলা হচ্ছে, জো বাইডেনকে দায়ী করছে, সবচেয়ে যদি ধ্বংসাত্মক এবং নেতিবাচক উক্তিমালা যদি কোনো নেতা ইউজ করে, সেটা হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি এটাও শুনেছেন যে ইলেকশনে না জিতলে ব্লাড বাথ হয়ে যাবে, এই ধরনের কথা, এর থেকে আরো জঘন্য কথা বলেছেন। অথচ এখন দায়ী করা হচ্ছে ডেমোক্রেটিক পার্টিকে, জো বাইডেনকে, যে তার উক্তিমালাগুলো কি ছিল। সে বলছে এন্ড অফ ডেমোক্রেসি। সে তো ডিরেক্টলি বলেন নাই, যেমন জানুয়ারি 6 ইনসারেকশনে যে ইউ গো টু দ্য পেনসিলভেনিয়া এভিনিউ, আই উইল জয়েন ইউ। সো এইগুলোর থেকে ধ্বংসাত্মকতা কিছু হতে পারে না। আমি তো যতটুকু আমি ফলো করি মিডিয়া এবং অন্যান্য উৎস যে খবরের, আমি তো এই ধরনের ধ্বংসাত্মক কিছু বলতে কিন্তু ডেমোক্রেটিক পার্টিকে দেখিনি। হ্যাঁ, এখানে মেইন ইয়েটা হচ্ছে বিজনেস মডেল। রিপাবলিকান পার্টির সবকিছুতে আপনি দেখবেন একটা বিজনেস মডেল। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাবিউজ করে তারা কিন্তু এই ধরনের ধ্বংসাত্মক উক্তিমালাগুলো করে। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যে রাইট টু বিয়ার দ্য ফায়ার আর্মস, এইটা কিন্তু যখনই হয়েছিল তখন আমেরিকার জনপদগুলো ছিল বিচ্ছিন্ন, একেবারে রুরাল। এখন কিন্তু দেখুন আপনার সেকেন্ড অ্যামেন্ডমেন্টের যে একটু আগে ডক্টর মেহনাজ মোমেন বললেন যে AK টাইপ রাইফেল ইউজ করার মতো প্রয়োজনীয়তা সিভিলিয়ানদের, আমি তো কিছু দেখি না। কারণ মোমেন্টারিলি কিন্তু আপনার এখানে কিন্তু আপনার পুলিশ এসে হাজির হয় 911 কল করলে। সুতরাং তারপরেও কিন্তু সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা কিন্তু তারা বারবার বলছে, এবং এইটা এমন একভাবে পাবলিকদের ভিতরে ইনস্টিল করে দিয়েছে, তাদের ফলোয়ারদের যে জঙ্গিবাজগুলো যাদের উপর ইনস্টিল করে দিয়েছে, নো, দিস ইজ ইউর মেইন রাইট, ইউ ক্যান নট লুজ ইট। রো ভার্সেস ওয়েডে অর্ধেক জনগণ আমেরিকার যে সিটিজেন, যে উইমেন, তাদের যে একটা হিউম্যান রাইট, ডেমোক্রেটিক রাইট ক্যারিয়ে নিলে কিন্তু অসুবিধা নাই। কিন্তু এখানে মেইন হচ্ছে NRA, ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন, এবং মেনি অফ দিস পিপল, আইন প্রণয়নকারী, they get the soft money during the election from NRA. Always they look after the business. Doctor, so yes, আপনি শেষ করতে হবে একটু দ্রুত। জি, সো এই জন্য আমার মনে হয় যে এখানে প্রত্যেকেরই ভূমিকা আছে। আইন প্রণয়নকারী যারা আছেন কংগ্রেসে, সেনেটর এবং হাউসের মেম্বার,
এবং আমি মনে করি যে আইন প্রয়োগকারীকে আরো মোর ভিজিল্যান্ট হতে হবে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণ। যেমন এইখানে আপনি স্পেক্টেটর অনেকে বলেছেন তারা দেখেছেন, তাহলে পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন নেন নাই, তাহলে ফ্যাটালিটিসটা তো হতো না। সুতরাং এখানে প্রত্যেকেরই ভূমিকা আছে। তো মোস্ট ইম্পর্টেন্টলি দে মাস্ট অ্যাক্ট প্রোঅ্যাক্টিভলি about the gun violence happening in this world. As a result of this mass shooting, প্রতি বছরই কিন্তু আমেরিকাতে অনেক লোক কিন্তু তাদের জীবন হারাচ্ছে। মানে ডক্টর গোলামী মাতবার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর মেহনাজ মোমেনের কাছে যে জানতে চাই যে এই ঘটনার মধ্যে হামলার পরপরই আমরা দেখলাম যে একজন ধনকুবের বিলিয়নিয়ার ইলন মাস্ক তিনি বলে দিলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করছেন, সমর্থন করছেন, এরকম জানিয়ে দিলেন। আপনি যেটি বললেন এর আগে যে জয়ের সম্ভাবনা শতভাগ বা এরকম কোনো একটা সম্ভাবনা দেখলেন, সেটি কেন দেখলেন? আপনার হাতে সময় আছে 4 মিনিট, একটু জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। এটা আমরা দেখছি যে ডেমোক্র্যাটদের এখন অনেক দুর্বলতা, বাইডেনকে নিয়ে অনেক ধরনের মানে বিভক্তি দেখা দিচ্ছে। ডেমোক্র্যাটদের ডোনাররা চাচ্ছেন বাইডেন না হয়ে অন্য কোনো প্রার্থী, আবার অর্ধেক বা মানে বিপুল সংখ্যক ডেমোক্র্যাট বা পার্টির অপারেটিভ চাচ্ছেন যে বাইডেনই থাকুক। এইসব নিয়ে একটা বিভক্তি দেখা দিয়েছে। এই বিভক্তি ছাড়াও আপনার বিভিন্ন সুইং স্টেটে বাইডেনের অবস্থান ট্রাম্পের তুলনায় অনেক দুর্বল। এখন এই সমস্ত তারপর আমরা দেখছি যে দুটি ফরেন পলিসিতে যেটা বাইডেন নিজেকে অভিজ্ঞতার কারণে উনি ট্রাম্পের থেকে অনেক বেশি কি বলবো মানে শ্রেয় বলে নিজেকে দাবি করেন, কিন্তু দুটি যুদ্ধ যে এখন চলছে ইউক্রেন গাজা, দুটারই কোনো একটা সমাপ্তি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। এবং এই দুটা যুদ্ধের কারণে যেটা জনগণের এক সময় গাজার ব্যাপারে বলবো না, কিন্তু ইউক্রেনের ব্যাপারে প্রবল আপনার সমর্থন ছিল, সেগুলো জিনিস এখন অনেক দিন চলে গেছে। এখন সবাই এটার একটা সমাপ্তি চায়, একটা সমাধান চায়। এই সমস্ত কারণে বাইডেন অনেক দুর্বল অবস্থায় ছিল। তো এই আপনার যেটা আমরা এর আগেও এই অনুষ্ঠানে আলোচনা হয়েছে প্রেসিডেন্সিয়াল ডিবেট নিয়ে, তো সেখানে আমরা দেখেছি বাইডেনের পারফরমেন্স খুবই খারাপ, খুবই দুর্বল ছিল। তো সমস্ত দিক থেকে আপনার ট্রাম্প এগিয়েছে। এখানে যদি ডেমোক্রেটিক পার্টি তাদের প্রার্থী পাল্টে দেয়, পরিবর্তন করে, তাহলে কি চিত্র পাল্টাবে? পার্টির প্রার্থী পরিবর্তন করাটা এত সহজ না। এখন যেহেতু তারা কোনো প্রপার প্রাইমারির মধ্যে দিয়ে যায় নাই, এখন মানে তারা যদি কোনো প্রার্থীকে চাপিয়ে দেয় এটা আর কি খুব আনডেমোক্রেটিক হবে কামালা হ্যারিস ছাড়া আর কাউকে করতে। আর তাছাড়া এখন কিন্তু অন্য কোনো প্রার্থী যারা আসলেই প্রেসিডেন্ট হতে চায়, যেমন গ্যাভিন নিউসাম, তারা কিন্তু এই রেসে তারা এখন যোগদান করতে চাইবে না, কারণ তারা হেরে যাবে। তারা এখন কেন করবে? তারা 2028-এ করবে। কাজে এত সহজ না। মানে বাইডেনের অবস্থান খুবই দুর্বল, কিন্তু বাইডেনের পরিবর্তে কাউকে নিয়ে আসা এই জিনিসটাও অনেক জটিল। হ্যাঁ, এবং কামালা হ্যারিস ছাড়া আর কাউকে আমার কাছে মনে হয় না এটা আনা সম্ভব। আর প্রার্থী তো পরিবর্তন করতে চায় জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য। তো প্রার্থী পরিবর্তন করেও যদি জেতার সম্ভাবনা না বাড়ে তাহলে এটার কি লাভ? আপনাকে ধন্যবাদ। এই সমস্ত দিক দিয়ে আচ্ছা অনেক দুর্বল ছিল, এবং এখন এই ঘটনার ফলে ট্রাম্প হয়ে গেল একটা ভিকটিম, এবং এখানে অনেক সহানুভূতি সহমর্মিতা জনগণের পাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে তার অবস্থানটা অনেক সুদৃঢ় হয়েছে। এবং আমি কোনো উপায় দেখি না যে মানে ট্রাম্প যে জয়ী হবে না, এটা আমার কাছে এখন অসম্ভব মনে হচ্ছে। জি, ধন্যবাদ ডক্টর মেহনাজ মোমেন। যেটি এই যে কথাটা বললেন তার উল্টা চিত্র ছিল কয়েকদিন আগে পর্যন্ত। আমরা শেষ করবো, নাজমুল আশরাফের কাছে দুই একটি কথাই জানতে চাইবো যে কোনো সম্ভাবনা কি আছে জো বাইডেনের জন্য? যদি থাকে বা পরিস্থিতি একেবারে উল্টে দিতে চায়, এই জো বাইডেনের পক্ষে কি করতে হইতে পারে ডেমোক্রেটিক পার্টি? না, একে তো ডেমোক্রেটিক পার্টির মধ্যেই বিভক্তি এবং চাপ ক্রমাগত বাড়ছে বাইডেনের উপরে। হয়তো ট্রাম্পের এই ঘটনা না ঘটলে গতকাল এবং আজকে হয়তো এই খবরটাই মুখ্য হতো যে আরও কিছু ডেমোক্রেট চাচ্ছে প্রেসিডেন্ট বাইডেন যাতে সরে যান। বাইডেন তিনি সরবেন না। ফলে বাইডেন যেসব কারণে হেরে যেতে পারেন এবং তার যে দুর্বলতাগুলোর কারণে তাকে সরে যেতে বলা হচ্ছে সেগুলো তো আছেই।
তার বিপরীতে ট্রাম্প একটা ভালো অবস্থানে ছিলেন। ডেমোক্রেটদের এই বিভক্তিটাও ট্রাম্পকে একটা বাড়তি সুবিধা দিয়েছে, হামলা তাকে আরেকটু আপনি বলছেন যে জো বাইডেনের প্রার্থিতা সুরক্ষিত হয়েছে এই হামলায়? না, আমি বলছি যে আরো দুর্বল হয়েছে এই কারণে যে হ্যাঁ গত দুদিন হয়তো ডেমোক্রেটদের বিরোধিতার বিষয়টা আসে না, ট্রাম্পের হামলা বিষয়টা এসছে, কিন্তু ওই বাস্তবতা তো রয়ে গেছে। তার বিপরীতে ডেমোক্রেটদের এই বিভক্তির যে সুযোগটা ট্রাম্প নিচ্ছিলেন, হামলার কারণে তিনি আরেকটা সুযোগ পেলেন। আর তার মৌলিক শক্তি অবস্থান তো আগে থেকেই ছিল, সব মিলিয়ে তিনি তো আরো বেশি এগিয়ে গেলেন। আপনাকে ধন্যবাদ নাজিবুল আশরাফ, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর গোলাম মাতবর আপনাকেও, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মেহনাজ মোমেন আপনাকে। আপনারা ভালো থাকবেন। 7 দিনের বিশ্বে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।